নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সকলের প্রিয় গল্পকার। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ারের পাঠানো এক অসাধারণ হৃদয়স্পর্শী গল্প। গল্পটি এতই গভীর আবেগে ভরা, এতই রোমাঞ্চকর যে শুনলে আপনাদের গা শিউরে উঠবে। এই গল্পে রয়েছে নিষিদ্ধ প্রেমের এক অভূতপূর্ব আখ্যান, যেখানে সাধারণের মাঝে লুকিয়ে থাকা অসাধারণ টানাপোড়েন, ভয় এবং গভীর আকর্ষণের এক অনবদ্য চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। আপনারা যারা আমার এই গল্প বলায় নতুন, তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আমি এই ধরনের রোমাঞ্চকর আবেগঘন গল্প আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি। আর হ্যাঁ, পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনুন, কারণ গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব। সেই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মন দিয়ে শোনা আবশ্যক। আজকের গল্পের নাম ভেতরের ছায়া। কাজের ছেলেটা কি শুধু কাজের লোক? বাড়ির বউয়ের একাকী জীবনে সেই মানুষটার অনুপ্রবেশ, যা বদলে দিল তাদের জীবনের সব হিসাব। গল্প শুরু হচ্ছে এক শান্ত, সাধারণ বাঙালি পরিবার থেকে, যেখানে সব কিছুই আপাতদৃষ্টিতে স্বাভাবিক, কিন্তু ভেতরে ভেতরে বয়ে চলেছে এক অন্য স্রোত। আমরা আজ কথা বলবো নীলাঞ্জনা সেনের গল্প নিয়ে। নীলাঞ্জনা বছর ৪০-এর এক সাধারণ গৃহবধূ। তার স্বামী অরিন্দম একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তাদের একটি সুন্দর, সুশৃঙ্খল জীবন, ২ ছেলে মেয়ে। তারা এখন বড় হয়েছে, বাইরে পড়াশোনা করে। কিন্তু এই সচ্ছলতার আড়ালে, এই সুন্দর সংসারের দেওয়ালের আড়ালে নীলাঞ্জনার মনটা বড্ড একাকী। অরিন্দমের সময় নেই, তার জগতে শুধুই ব্যবসা, অর্থ আর প্রভাব প্রতিপত্তি। নীলাঞ্জনার জন্য বরাদ্দ থাকে কেবল ছুটির দিনের কিছু অব্লিগেটারি সময়, কিছু যান্ত্রিক প্রশ্ন আর একরাশ অবহেলা। এই একাকিত্ব কাটানোর জন্য নীলাঞ্জনার জীবনে এসেছিল সুরজিৎ। সুরজিৎ তাদের নতুন কাজের ছেলে, বছর ২৫-এর যুবক, শান্ত, সৌম্য, কিন্তু তার চোখে ছিল এক গভীরতা, যা নীলাঞ্জনার দৃষ্টি আকর্ষণ করেছিল। প্রথম প্রথম সুরজিৎ শুধু একজন কাজের লোক ছিল, বাড়ির সব কাজ করত নিষ্ঠার সহকারে। তার হাতের রান্না, তার পরিপাটি করে গোছানো ঘর, সব কিছুই নীলাঞ্জনার বেশ ভালো লাগত। অরিন্দম বাড়িতে খুব একটা থাকত না, তাই সুরজিৎই হয়ে উঠল নীলাঞ্জনার দিনের বেশিরভাগ সময়ের সঙ্গী। সুরজিতের উপস্থিতি নীলাঞ্জনার জীবনে এক নতুন আলো নিয়ে এসেছিল। অরিন্দমের কাছ থেকে সে যে উষ্ণতা, যে মনোযোগ পেত না, তা যেন সুরজিতের সাধারণ কথাতেই সে খুঁজে পেত। সুরজিৎ যখন তার প্রতিদিনের কাজের বিরতিতে নীলাঞ্জনার পাশে বসে চা খেত, তখন তাদের মধ্যে শুরু হতো এক অন্যরকম কথাবার্তা। সুরজিৎ তার নিজের জীবনের কথা বলত, তার স্বপ্নের কথা বলত, আর নীলাঞ্জনা নিজের অজান্তেই নিজের একাকিত্বের কথা, নিজের অপূর্ণ ইচ্ছের কথা বলতে শুরু করত। শুরুর সেই সহজ সম্পর্ক কখন যে এক গভীর, গোপন আকর্ষণে রূপ নিয়েছিল, তা তারা নিজেরাও বুঝতে পারেনি। নীলাঞ্জনার মনে হতো সুরজিতের চোখে সে যেন নিজেকে অন্যভাবে দেখতে পেত, এক নতুন, সতেজ রূপে। সুরজিতের গভীর চাহনি, তার নিচু গলায় বলা কথাগুলো নীলাঞ্জনার মনে এক অন্য আলোড়ন সৃষ্টি করত। সে অনুভব করত এক নিষিদ্ধ টান, যা তাকে চুম্বকের মতো সুরজিতের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। একদিন অরিন্দম একটি দীর্ঘ ব্যবসায়িক সফরে দেশের বাইরে গেল। সুরজিৎ যেন এই সুযোগেরই অপেক্ষায় ছিল। বাড়িটা তখন শুধু নীলাঞ্জনা আর সুরজিতের। সেই নীরব, নিস্তব্ধ বাড়িটা যেন তাদের গোপন অনুভূতির সাক্ষী হতে প্রস্তুত ছিল। একদিন সন্ধ্যায় যখন বৃষ্টি পড়ছিল ঝমঝম করে, নীলাঞ্জনা বসার ঘরে একা বসেছিল। সুরজিৎ কাজ সেরে এসে তার সামনে দাঁড়াল। তার চোখে ছিল এক অদ্ভুত আলোড়ন। সে নীলাঞ্জনার দিকে তাকিয়ে বলল, দিদি, আপনার মুখটা আজ খুব মনমরা লাগছে, সব ঠিক আছে তো? নীলাঞ্জনার বুকটা ধোক করে উঠল। সুরজিতের এই সাধারণ প্রশ্নটার মধ্যে সে যেন এক অন্য ইঙ্গিত খুঁজে পেল। সে আস্তে করে বলল, না সুরজিৎ, ঠিক নেই। সুরজিৎ ধীরে ধীরে নীলাঞ্জনার কাছে এসে বসল। তাদের মাঝের দূরত্বটা যেন হঠাৎ করে কমে এলো। সুরজিতের শরীরের উষ্ণতা নীলাঞ্জনার শরীর ছুঁয়ে গেল। নীলাঞ্জনার মনে হল সে যেন শ্বাস নিতে ভুলে যাচ্ছে। সুরজিতের চোখে তখন ছিল তীব্র আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষা নীলাঞ্জনার নিজের ভেতরের সুপ্ত বাসনাকেও জাগিয়ে তুলল।
সুরজিৎ নীলাঞ্জনার হাতটা ধরল। তার স্পর্শ ছিল উষ্ণ, নরম। নীলাঞ্জনার সমস্ত দ্বিধা, সমস্ত ভয় যেন মুহূর্তে উধাও হয়ে গেল। সে সুরজিতের হাতের ওপর নিজের হাতটা রাখল। তাদের আঙুলগুলো একে অপরের সাথে জড়িয়ে গেল। নীলাঞ্জনার মনে হল এই মুহূর্তটার জন্যই সে এতদিন অপেক্ষা করছিল। সুরজিৎ নীলাঞ্জনার চোখের দিকে তাকিয়ে বলল, আপনার কি একটুও ভয় করছে না দিদি? নীলাঞ্জনা নিচু গলায় ফিসফিস করে বলল, করছে, কিন্তু কিন্তু কি? সুরজিৎ আরও কাছে সরে এলো। তাদের নিঃশ্বাস একে অপরের মুখে লাগছিল। কিন্তু এই ভয়টার মধ্যেই এক অন্যরকম আনন্দ আছে, তাই না? নীলাঞ্জনা প্রায় নিচু স্বরে বলল। সুরজিৎ নীলাঞ্জনার কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করে বলল, একদম ঠিক বলেছেন দিদি, এই নিষিদ্ধ আনন্দই সব থেকে বেশি তীব্র। সেই রাতে তাদের মাঝে যে নিষিদ্ধ প্রেম শুরু হলো তা ছিল যেন বাঁধ ভাঙা স্রোত। তাদের শরীর ও মনের সকল প্রতিরোধ ভেঙে চুরমার হয়ে গেল। একে অপরের বাহু ধরে তারা খুঁজে পেল সেই হারানো উষ্ণতা, সেই হারানো ভালোবাসা যা তারা এতদিন ধরে খুঁজে ফিরছিল। প্রতিটা গোপন মুহূর্ত, প্রতিটা স্পর্শ, প্রতিটা ফিসফিস করা কথা যেন তাদের দুজনের মধ্যে এক অভেদ্য জাল বুনে দিচ্ছিল। নীলাঞ্জনা বুঝতে পারছিল সে এক ভয়ঙ্কর খেলায় মেতেছে। অরিন্দম যদি জানতে পারে তাহলে সব শেষ হয়ে যাবে। কিন্তু সুরজিতের প্রতি তার আকর্ষণ এতটাই তীব্র ছিল যে সে সকল ভয়, সকল পরিণতিকে তুচ্ছ করে দিচ্ছিল। সুরজিতের চোখে সে নিজের সবটুকু ভালোবাসা, সবটুকু আকাঙ্ক্ষা দেখতে পেত। তার স্পর্শে, তার সান্নিধ্যে সে যেন নতুন জীবন পেত। তাদের গোপন মিলনের মুহূর্তগুলো ছিল অত্যন্ত রোমাঞ্চকর। বৃষ্টির রাতে কিংবা চাঁদের আলোয় যখন অরিন্দম দূরে থাকত, তখন তাদের প্রেম যেন আরও বেশি ডালপালা মেলত। সুরজিতের স্পর্শে নীলাঞ্জনার শরীর যেন নতুন করে জেগে উঠত। সে অনুভব করত এক আদিম আকর্ষণ, যা তাকে সুরজিতের গভীরে ডুব দিতে বাধ্য করত। সুরজিতের ফিসফিস করে বলা ভালোবাসার কথাগুলো নীলাঞ্জনার কানে যেন মধুর সঙ্গীতের মতো বাজত। কিন্তু এই গোপন আনন্দের সাথে সাথে চড়ত এক তীব্র ভয়। কখন তাদের এই গোপন কথা ফাঁস হয়ে যায় সেই ভয়। প্রতিটা দরজার শব্দে, প্রতিটা অচেনা ফোনের আওয়াজে নীলাঞ্জনা চমকে উঠত। কিন্তু এই ভয় যেন তাদের নিষিদ্ধ প্রেমকে আরও বাড়িয়ে তুলত। প্রতিবার ধরা পড়ার সম্ভাবনা তাদের একে অপরের আরও কাছে নিয়ে আসত। একদিন নীলাঞ্জনা সুরজিৎকে তার সব থেকে গোপন ইচ্ছের কথা বলল। সে বলল, সুরজিৎ, আমি যদি অরিন্দমের থেকে মুক্তি পেতাম। সুরজিৎ নীলাঞ্জনার হাতটা ধরে বলল, চিন্তা করবেন না দিদি, আমি সব সময় আপনার পাশে আছি। এই কথাগুলো নীলাঞ্জনার মনে এক নতুন আশা জাগাল। সে কি পারবে এই জীবন থেকে মুক্তি পেতে? সে কি পারবে সুরজিতের হাত ধরে এক নতুন জীবন শুরু করতে? তাদের সম্পর্ক যখন এক নতুন মোড় নিতে চলেছে, ঠিক তখনই এক অপ্রত্যাশিত ঘটনা ঘটল। অরিন্দম হঠাৎ করে দেশে ফিরে এলো। তার ফেরার কথা ছিল আরও কিছুদিন পর। নীলাঞ্জনা আর সুরজিৎ এই আকস্মিক প্রত্যাবর্তনে হতবাক হয়ে গেল। তাদের গোপন জগৎ যেন মুহূর্তে এক বিশাল সংকটের মুখে এসে দাঁড়াল। অরিন্দম বাড়িতে ঢুকেই নীলাঞ্জনার দিকে এমনভাবে তাকাল যেন সে কিছু একটা সন্দেহ করছে। তার চোখে ছিল প্রশ্ন, ছিল অভিমান। নীলাঞ্জনার মনে তখন তীব্র ভয়। সে কি সত্যি পরিস্থিতি সামলাতে? সে কি পারবে অরিন্দমকে বিশ্বাস করাতে যে তার জীবনে কিছুই বদলায়নি? সুরজিৎ চুপচাপ নিজের ঘরে চলে গেল, কিন্তু তার চোখেও ছিল এক অন্যরকম আলোড়ন। নীলাঞ্জনার মনে তখন হাজারো প্রশ্ন। অরিন্দমের সামনে সে কিভাবে থাকবে? সুরজিতের কথা ভাবলেই তার বুকটা কেঁপে উঠছিল। সেদিন রাতে অরিন্দম নীলাঞ্জনার সাথে স্বাভাবিকভাবে কথা বলল, কিন্তু তার প্রতিটি কথায়, প্রতিটি দৃষ্টিতে নীলাঞ্জনা যেন এক অন্য অর্থ খুঁজে পাচ্ছিল। অরিন্দম হঠাৎ করে বলল, নীলা, তুমি কি কিছু লুকাচ্ছ আমার কাছ থেকে? তোমার কি কিছু হয়েছে? নীলাঞ্জনার বুকটা ধোক করে উঠল। সে কি সত্যিটা বলে দেবে, নাকি এই মিথ্যা আগলে রাখবে? গল্পের এই পর্যায়ে এসে আমি আপনাদের একটু বিরতি নিতে বলবো, কারণ এই গল্পের পরবর্তী অংশ আরও বেশি রোমাঞ্চকর, আরও বেশি নাটকীয়।
অরিন্দম কি সত্যি কিছু সন্দেহ করছে? নীলাঞ্জনার জীবনের কি সত্যি তবে শেষ হতে চলেছে? সুরজিতের সাথে তার সম্পর্কের কি হবে? এই সকল প্রশ্নের উত্তর পেতে হলে আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনাদের ভালোবাসাই আমার চালিকা শক্তি। আপনারা কমেন্ট করে জানান এই গল্পটি আপনাদের কেমন লাগছে। যদি আপনারা চান এই গল্পের দ্বিতীয় পর্ব শুনতে, তবে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি এই গল্পের কোনো এক ফাঁকে দিয়েছি। সেই নাম্বারটি যদি এখনও খুঁজে না পান, তাহলে পুরো গল্পটি আবার একবার মন দিয়ে শুনুন। কে জানে, হয়তো আপনারই জন্য সেই নাম্বারটি অপেক্ষা করছে। ধন্যবাদ। পরের পর্বের অপেক্ষায় থাকুন।